আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর দীপ্ত দে। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর দে, আমাদের রাজ্যে জীবিকার তাগিদে অফিস কাছারি তো আগেই খুলেছে, লোকাল ট্রেন চলতে শুরু করেছে, স্কুল কলেজও খোলার কথা ভাবা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এখন এগুলোকে তো দীর্ঘদিন বন্ধ করে রাখলে জীবিকার উপর অবশ্যই এমন অনেক মানুষ আছে যাদের সাথে রোজ জীবিকার ব্যাপার রয়েছে, তাদেরকে যদি দীর্ঘদিন বন্ধ করে রাখা হয় সেটা তাদের পক্ষে মৃত্যু দুটো পথ আর কি। আইদার আমাকে করোনার কাছে আত্মসমর্পণ করতে হবে, আর না হলে খিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এরকম একটা পরিস্থিতিতে মানুষের আর তখন কিছু উপায় নেই, এবং সেটা হয়তো প্রশাসনিক ক্ষেত্রে, সেটা হয়তো সরকারের ক্ষেত্রেও জিনিসটাকে লক্ষ্য করা যাচ্ছে বলে তাদেরকে এগুলো খুলে দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকছে না। বাট ডেফিনেটলি যতদিন না পর্যন্ত আমরা আমি জানি না সেই দিনটা কোথায় বা কোন টাইম ফ্রেমে আমরা সেটাকে মেজার করবো, বা যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারছি, আমাদের যেটুকু নিয়ম মেনে চলা যেতে পারে, যেমন হ্যান্ড স্যানিটাইজেশন, যেমন হাত ধোয়া, যে বেসিক জিনিসগুলো, মাস্ক পরা এবং একটু ডিস্টেন্সিং রাখা, সেইটুকুকে তো আমাদের মেনে চলতেই হবে। কোনো জায়গাতেই যেন আমরা গার্ডস ডাউন না করি। অর্থাৎ বিশেষ করে সেই সব মানুষদের যাদের অলরেডি একবার করোনা হয়ে গেছে, দুটো জিনিস তারা ভাবতে শুরু করেন, আর অসুস্থ হননি, তারা ভাবতে শুরু করেন যে না ঠিক আছে, আমার তো হয়ে গেছে, আমার বোধহয় আর হওয়ার নেই। কিন্তু তার সেই জিনিসটা যেন এই কনফিডেন্স লেভেলটা যেন এই লেভেলে না চলে আসে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত সমস্ত বেসিক যেগুলো আমরা এতদিন ধরে ফলো করে এসেছি সেগুলো যেন আমরা ফলো করতে থাকি। সেখানে যদি ভিড় বাসে, ভিড় ট্রেনে উঠতে হয়, সেখানেও তো আমাদেরকে যতটা সম্ভব একটু ঘেঁষাঘেঁষি করে না দাঁড়িয়ে একটু দূর দূর করে দাঁড়িয়ে থাকা। কাজের জায়গায় গিয়ে আমরা হঠাৎ করে সবকিছু খুলে ফেলে দিয়ে আড্ডা দিতে শুরু করে দেওয়া, চা খেতে শুরু করে দেওয়া, ক্যান্টিনে গিয়ে ইয়েতে গিয়ে সব ঠিক হয়ে যায়নি। এটা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের মনে রাখতে হবে। স্কুল কলেজ খোলা নিয়ে আপনার অভিমতটা কি? অনেকে বলছেন এতদিন ধরে বন্ধ, একটা না একটা সময় সবকিছু শুরু করতেই হবে, করোনার ভয়ে বসে থাকলে চলবে না, অতএব স্কুল কলেজটা এবার আস্তে আস্তে খোলা উচিত। এবং বিশেষ করে অনলাইনে ক্লাস চললেও আমাদের রাজ্যের বহু ছাত্রছাত্রী তাদের সামর্থ্য নেই স্মার্টফোন কেনার। আবার উল্টো দিকের বক্তব্যটা আপনি একটু আগে যেটা বলছিলেন যে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি, করোনা কিন্তু রয়ে গেছে, অতএব এখনই যদি স্কুল কলেজ খোলা হয় এটা আরো বেড়ে যেতে পারে। আপনি কি, আপনার অভিমতটা কি? যে জায়গাটা অবধি এখন তো আস্তে আস্তে বাচ্চারাও এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন অনলাইনে, এবং টিচাররা যারা হয়তো যারা ডেফিনেটলি এরকম ভাবে পড়ানোতে অভ্যস্ত ছিলেন না, তারাও অভ্যস্ত হয়ে গেছে। তাই যতটা অবধি সম্ভব, হয়তো ক্লাস 6 হোক, 7 হোক, 8 হোক, এই ক্লাসগুলো অবধি যদি এখনো পর্যন্ত অনলাইনে চালানো যায় সেইটাকে সেইভাবেই করা উচিত। উঁচু ক্লাসে কিছু প্র্যাকটিক্যালস থাকে, কিছু এমন জিনিস থাকে যেগুলো হয়তো বাড়িতে বসে সেইভাবে ইন্টারাকশন করা সম্ভব নয়, তার জন্য হয়তো স্কুল, বা সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু স্কুল খোলার পরেও সেগুলোকে বন্ধ করে দিতে হয়েছে আর কি, সংক্রমণের জন্য। কারণ বাচ্চারা স্কুলে গিয়ে সবাই দূরে দূরে বসে থাকবে একটা বেঞ্চের এক কোনায় আর এক কোনায় মাস্ক পরে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা সম্ভব নয় আর কি। তারা টিফিন টাইমে একসাথে মেলামেশা করবে, এতদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের উচ্ছ্বাসটা আরো বেড়ে উঠবে। এবং কোন স্কুলে এত সংখ্যক টিচার বা এত সংখ্যক কর্মী নেই যে সমস্ত বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে পারে। তো শুধু পড়াশোনার ব্যাপারটুকু নয়, প্রত্যেকটা পিরিয়ডের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেখানেতে তারা স্কুলের যে আরো আনন্দের ব্যাপারগুলো, টিফিন শেয়ার করে খাওয়া, বসে গল্প করা, এগুলো যতটা পর্যায়ে অবধি সম্ভব আর কি, ততটা অবধি আপাতত বন্ধ রাখাটাই বোধহয় শ্রেয় হবে। আচ্ছা, আপনি বলছেন যে একটু ওপরের দিকের ক্লাস যদিও বা খোলা যেতে পারে, কিন্তু নিচুর দিকের ক্লাসগুলো যেন এখনই না খোলা হয়। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে আপনি বলছিলেন ডক্টর দেব, ভ্যাকসিন নিয়ে তো এখন বিশ্বজুড়ে চরম তৎপরতা। রাশিয়া স্পুটনিক তো রয়েছে, চীন প্রায় 10 লক্ষ ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলেছে পরীক্ষামূলকভাবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না এরাও চূড়ান্ত পর্যায়ে সাফল্যের দাবি করেছে। আর আমাদের দেশেও ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছে সেরাম। আপনি এই ভ্যাকসিন নিয়ে কতটা আশাবাদী? ভ্যাকসিন নিয়ে আমি পার্সোনালি বলবো যে ডেফিনেটলি ভ্যাকসিনটা এলে তো অবশ্যই সবার নেওয়া উচিত। বাট এই ভ্যাকসিনের
যে সাফল্য, সেটা মূল্যায়ন করার মতো সময় বোধহয় এখনো আমরা পেয়ে উঠিনি। এমন অনেক ভ্যাকসিন আগেও ছিল যে ভ্যাকসিনগুলোকে দেওয়ার পরে সেটাকে রিট্র্যাক্ট করতে হয়েছে বিকজ অফ সাইড এফেক্ট, এবং সেই সাইড এফেক্টটা হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়েও হতে পারে। এবং কত ফ্রিকুয়েন্টলি এই ভ্যাকসিনগুলোকে দিতে হবে, কত দিন পর্যন্ত এই ভ্যাকসিনের এফেক্টিভিটি থাকবে, এগুলো কোয়েশ্চেনেবল। তো এই ভ্যাকসিনটাকে একদম এমন একটা জিনিস যেটা এসে গেলেই আমরা সবাই আবার ঠিক 2020 জানুয়ারি মাসে ফিরে যাব বা 2019 ফিরে আসবো, সেরকম একটা জীবনযাত্রার মধ্যে আবার চলে আসতে পারবো জাস্ট বিকজ ভ্যাকসিনটা এসে গেছে, এতটা খুশি হওয়ার মতো বোধহয় এখনো নয়। হ্যাঁ, সেটা অবশ্যই নয়। ইনফ্যাক্ট হু এর প্রধান গেব্রেসাসও বলেছেন যে অতিমারি রুখতে ভ্যাকসিনই যথেষ্ট নয় একেবারে। আচ্ছা, এই যে ভ্যাকসিনটা আসবে সেটা কি সমস্ত মানুষের ক্ষেত্রেই সমান কার্যকর হতে পারবে? ধরুন যারা ইমিউনো কম্প্রোমাইজড, এইরকম যারা মানুষ আছেন তারাও কি ভ্যাকসিন নিতে পারবেন সাধারণ মানুষের সঙ্গে একইভাবে? অবশ্যই, সবাইকেই তো ভ্যাকসিনটা, বরং তাদের বেশি দরকার, তারা বেশি সাসেপ্টেবল, সুতরাং তাদের ক্ষেত্রেও ভ্যাকসিনটাকে দেওয়া উচিত, সবার ক্ষেত্রেই ভ্যাকসিনটাকে দেওয়া উচিত। এবার ডিপেন্ডিং অন কে কতটা অ্যান্টিবডি জেনারেট করতে পারছে সেটা আগে থেকে ডিনোট করাটা খুব ডিফিকাল্ট। এবং এটা তো বেসিক্যালি এই ধরনের ভ্যাকসিন, মানে এই অসুখটার জন্য ভ্যাকসিনটার বিষয়ে আমাদের প্রায়র নলেজ অতটা নেই। তো যে কারণে আমাদের সার্স এবং মার্স এইগুলোর ক্ষেত্রেও ভ্যাকসিন আসবো করেও ঠিক এসে ওঠেনি। তো সেইভাবে জিনিসটা কার্যকারিতা পাইনি আমরা। মানে করোনার অন্য যেটা, এটা যেমন কোভিড-2 ভাইরাসটা, তেমনি সার্স মার্স টাইপের যে অন্য অসুখগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ভ্যাকসিন খুব একটা ফলপ্রসূ হয়ে ওঠেনি। তাই এটার ক্ষেত্রে যে কি হবে, এবং এগুলো এই প্রত্যেকটা ভ্যাকসিন এক প্যারামিটারে কাজ করে না। মডার্না ভ্যাকসিনটা একরকম ভাবে কাজ করছে, আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিনটা আর এক রকম ভাবে কাজ করবে। এর মধ্যে কোন ভ্যাকসিনটা কতটা কাজ করবে, কার্যকারিতা কতটা হবে, সেটা হয়তো সময়ই বলতে পারবে। ঠিকই। শেষ প্রশ্ন ডক্টর দে, সামনের সময়টা, মানে একদিকে যখন আপনার সংক্রমণের হার কিন্তু রয়েই যাচ্ছে, সংক্রমিত হচ্ছেন মানুষ, আবার অন্যদিকে মৃত্যু হার কমছে এবং সুস্থতার হার বাড়ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনের সময়টা আপনি কিভাবে দেখছেন? মানসিকভাবে, শারীরিকভাবে ডেফিনেটলি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং মানসিকভাবেও একটু অ্যাক্টিভ থাকতে হবে। মানসিক মনের জোর হার ফেললে চলবে না। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন রয়েছেন যাদের হয়তো অর্থনৈতিকভাবেও এই মুহূর্তে ঠিক সেই অবস্থাটাতে নেই যে অবস্থায় তারা ছিলেন, বা যা তারা এক্সপেক্ট করে রেখেছিলেন, অথবা যে অঙ্ক, যে ক্যালকুলেশনস লাইফে তারা করেছিলেন সেগুলো ভীষণ ভাবে হয়ে গেছে। বাট সবটাই শেষ নয়, সবকিছুই ভাইরাস দীর্ঘদিন ধরেই আমাদের মধ্যে রয়েছে। সমস্ত ভাইরাসগুলো আমরা মানুষ হিসেবে পৃথিবীতে যতটা সময় ধরে আছি, এই ছোট ছোট জিনিসগুলো এরা অনেক আগে থেকে আমাদের আছে। তারা যদি আমাদের মনুষ্য সভ্যতাটাকে ডিস্ট্রয় করে দিত তাহলে আমরা থাকতামই না। অনেক ভাইরাসের আগে এসেছে, তারা পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়নি। একটা সার্টেন টাইম পরে আস্তে আস্তে তারা ফেডেড আউট হয়ে গেছে, হয়তো প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হয়ে গেছে। তাই সব ছেড়ে বসে থাকাটাও নিশ্চয়ই কাম্য নয়। আমাদের উপযুক্ত এবং সমস্ত রকম ভাবে প্রোটেকশনের মধ্যে থাকতে হবে। এই প্রোটেকশন গুলোকে আমাদের ফলো করতে হবে এবং আস্তে আস্তে জীবনের স্রোত শুরু করতে হবে আর কি। কাজকর্মগুলো তো দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা সম্ভব নয়, তো কাজের মধ্যেও ফিরতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সাবধানতাগুলোকেও অবলম্বন করে যেতে হবে। অর্থাৎ এক কথায় ভাইরাসের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হতে হবে। একদম তাই, ঠিক তাই। অনেক ধন্যবাদ ডক্টর দে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর দীপ্ত দে। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।